আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই স্লাটস্কির সমীকরণ নির্ণয় করা যায়। রুশ অর্থনীতিবিদ ইগুয়েন স্লাটস্কি যে সমীকরণের মাধ্যমে দাম প্রভাবকে আয় প্রভাব ও পরিবর্তক প্রভাবে বিভক্ত করেন তাকেই স্লাটস্কি সমীকরণ বলে। দামের আপেক্ষিক পরিবর্তনে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বলা হয় দাম প্রভাব। দাম প্রভাবের মধ্যে দুটি প্রভাব লুকিয়ে থাকে, একটি হচ্ছে আয় প্রভাব আর একটি হচ্ছে পরিবর্তক প্রভাব। ধরা যাক ভোক্তা দুটি পণ্যের Q1 ও Q2 পরিমাণ ভোগ করে। প্রথম ও দ্বিতীয় পণ্যের দাম যথাক্রমে P1 ও P2 টাকা। এখন P1 সামান্য বা 1 একক বৃদ্ধি পেলে পূর্বের সমান সংমিশ্রণ ক্রয়ের জন্য ভোক্তাকে Q1 টাকা অতিরিক্ত আয় করতে হবে, অথবা ভোক্তাকে Q1 টাকা ক্ষতিপূরণ প্রদান করলে বা ভর্তুকি দেওয়া হলে ভোক্তার উপযোগ অপরিবর্তিত থাকবে। যেমন ধরি আমরা আমাদের এই কলমটি আমরা 10 একক ব্যবহার করি। এখন এই কলমের দাম হচ্ছে 5 টাকা। কলমের দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যদি 6 টাকা হয়ে যায়, তাহলে আমরা ধরে নিলাম আমাদের 10 একক ভোগের পরিমাণ থেকে কমে আমরা 5 এককে আসতেছি। তাহলে এখন পূর্বের সমান ভোগ অর্থাৎ 10 একক যদি আমরা ভোগ করতে চাই, তাহলে আমাদেরকে প্রতিটি দ্রব্যের জন্য অতিরিক্ত 1 টাকা করে আমাদের আয় করতে হবে, অথবা সরকার যদি আমাদেরকে 1 টাকা করে ভর্তুকি দিয়ে দেয়, তাহলে আমরা পূর্বের সমান আবার ভোগ ধরে রাখতে পারবো। এটাই হচ্ছে বিকল্প প্রভাব। তাহলে বিকল্প প্রভাবকে আমরা কি বলতে পারি? আমাদের দামের এক একক পরিবর্তনের ফলে ভোগের যে এক পরিবর্তন হয়, এটাই হচ্ছে আমাদের বিকল্প প্রভাব। আমরা যদি সূত্রের সাহায্যে দেখি বিষয়টা, আমরা ধরে নিলাম আমাদের Q1 অর্থাৎ প্রাথমিক ভোগের পরিমাণ ছিল 10 একক। আমাদের প্রাথমিক দাম ছিল 5 টাকা। দাম বৃদ্ধি পাইছে আমাদের 1 টাকা, অর্থাৎ ডেল P1 আমাদের 1 টাকা বৃদ্ধি পাইছে। আমাদের প্রাথমিক ভোগ ছিল 10 একক, দাম বৃদ্ধির ফলে পরিবর্তিত যে ভোগটা দাঁড়াইছে সেটা হচ্ছে আমাদের ডেল Q1 হচ্ছে 5 একক। দাম বৃদ্ধির ফলে ভোগের পরিমাণ আমাদের 5 একক কমে গেছে। তাহলে বিকল্প প্রভাব হচ্ছে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের উপর কি প্রভাব পড়ে, এটা হচ্ছে আমাদের বিকল্প প্রভাব। তাহলে আমরা যদি এটাকে সূত্রের সাহায্যে একটু দেখি, আমাদের ডেল Q1 ভাগ হচ্ছে ডেল P1। আমরা যদি মানগুলো বসিয়ে দিলে আমরা একটা নতুন মান পাবো। ডেল Q1 হচ্ছে আমাদের 5 একক, ডেল P1 হচ্ছে আমাদের 1, তাহলে এটার মান দাঁড়াচ্ছে 5। তার মানে আমাদের ডেল Q1 ডেল P1 এর অর্থ হচ্ছে দামের এক একক পরিবর্তনে ভোক্তার ভারসাম্যের পরিমাণে যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে আমাদের বিকল্প প্রভাব। তাহলে আগে আমরা ভোগ করতাম 10 একক, এখন আমরা ভোগ করতেছি 5 একক। তাহলে এই যে আমাদের বিকল্প প্রভাব 5 পাইছি না আমরা, দ্রব্যের দাম 1 টাকা বৃদ্ধির ফলে ভোগের পরিমাণ 5 একক হ্রাস পেয়েছি। তাহলে এই যে আমাদের বিকল্প প্রভাব কত থাকতেছে? 5 থাকতেছে। তাহলে অতএব আমরা বিকল্প প্রভাবকে লিখতে পারবো ডেল Q1 বাই ডেল P1। এখানে আমাদের উপযোগকে আমরা স্থির ধরে নিছি। এখন আমরা আয় প্রভাবটা দেখি। ভোক্তাকে প্রদত্ত ক্ষতিপূরণ প্রত্যাহার করা হলে ভোক্তার ক্রয় সংমিশ্রণে যে পরিবর্তন হবে তাকে আয় প্রভাব বলে। অর্থাৎ আমরা একটু আগে যে বললাম, সরকার যদি আমাদেরকে 1 টাকা করে ভর্তুকি দেয়, তাহলে আমরা আবার আগের পরিমাণ ভোগ করতে পারবো, অর্থাৎ 10 একক কলম কিনতে পারবো। এখন দেখা যাচ্ছে সরকার আমাদেরকে যে পরিমাণ ভর্তুকি দিয়েছিল সেটা ফেরত নিয়ে নিছে, অর্থাৎ ক্ষতিপূরণটা প্রত্যাহার করে নিছে। তাহলে আমরা তো আর প্রাথমিক ভোগ ধরে রাখতে পারবো না, 10 একক থেকে কমে আমাদের 5 একক হয়ে যাবে। ভোক্তাকে ইতিপূর্বে প্রদান করা ক্ষতিপূরণ প্রত্যাহার করা হলে ভোক্তার আয় Q1 পরিমাণ হ্রাস পাবে। সরকার যে আমাদেরকে 1 টাকা করে ভর্তুকি দিয়েছিল সেটা যদি প্রত্যাহার করে নেয়, তাহলে আমাদের ভোক্তার আয় Q1 পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা আয় প্রভাবকে লিখতে পারি Q1 ইন্টু ডেল Q1 বাই হচ্ছে এম হচ্ছে আমাদের বাজেট সমীকরণ। বিষয়টি যদি আমরা বাস্তব উদাহরণের সাহায্যে দেখি তাহলে আর একটু সহজ হয়ে যাবে। তাহলে আয় প্রভাব হচ্ছে আমাদের Q1 ডেল Q1 বাই হচ্ছে আমাদের ডেল এম, অর্থাৎ বাজেটের পরিবর্তন। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। Q1 আমরা ধরছিলাম কত? 10 একক।
আমাদের ডেল Q1 অর্থাৎ পরিবর্তিত ভারসাম্য হচ্ছে দাম বৃদ্ধির ফলে পরিবর্তিত ভারসাম্যর পরিমাণ হচ্ছে আমাদের 5 একক। আর আমরা বাজেট সমীকরণ ডেল M এটা পাবো হচ্ছে আমরা P1 এবং Q1 গুণ করলে, অর্থাৎ দাম এবং পরিমাণ যদি আমরা গুণ করি তাহলে তো বাজেট পাবো। তাহলে ডেল M এর পরিবর্তে আমরা লিখতে পারি P1 গুণন হচ্ছে Q1। P1 এবং Q1 গুণ করলে আমরা কত পাবো? 5 × 50। এখন আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা পাবো কত? 1। অর্থাৎ এই যে আমাদের আয় প্রভাব, এটা আমাদের কিসের সূত্র ছিল? আয় প্রভাবে। তাহলে প্রাথমিক ভারসাম্য ধরে রাখার জন্য আমাদের আয় 1 টাকা করে আমাদের বৃদ্ধি করতে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের আয় প্রভাব। তাহলে আমরা আয় প্রভাবকে বলতে পারি কিউ, উপরে হচ্ছে ডেল Q1 বাই হচ্ছে ডেল M বাজেট সমীকরণ। তাহলে 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে আমরা দাম প্রভাব পাবো। এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের দাম প্রভাব সমান সমান হচ্ছে বিকল্প প্রভাব প্লাস আয় প্রভাব, এটাই হচ্ছে স্ল্যাটস্কির সমীকরণ। তাহলে এখন আমরা স্ল্যাটস্কির সমীকরণকে গাণিতিকভাবে নির্ণয় করার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে একটি উপযোগ অপেক্ষক এবং একটি বাজেট অপেক্ষক ধরে নিতে হবে। ধরে নিলাম আমাদের উপযোগ অপেক্ষক ইউ সমান সমান ফাংশন অফ Q1 Q2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমাদের বাজেট অপেক্ষক M সমান সমান হচ্ছে P1 Q1 যোগ P2 Q2, এভাবে চলতেই থাকবে আমাদের। এখন আমাদের বাজেট অপেক্ষকে আমরা লগ্রেঞ্জ গঠন করে নিব, অর্থাৎ এক পাশে আমাদের শূন্য করতে হবে। তার মানে আমাদের এটা থাকবে, এই দুইটাকে আমরা সমানের এ পাশে নিয়ে আসবো, আর এক পাশে 0 করতে হবে আমাদের। তাহলে এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে লগ্রেঞ্জ গুণকের সাহায্যে সমন্বয় করে নিব, অর্থাৎ যোগ করে নিব। তাহলে এখন আমাদের প্রাথমিক শর্ত অনুসারে আমাদের Q1 Q2 এবং ল্যামডা সাপেক্ষে 3 নং সমীকরণকে আমরা অন্তরক করে নেব। তাহলে ডেল ল্যামডা ডেল Q1 এর সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরকরণ করি তাহলে আমরা পাবো F1, অর্থাৎ একবার অন্তরকরণ, আমরা এই অংশটা রেখে দিছি, মাইনাস আমাদের Q1 সাপেক্ষে আমরা অন্তরকরণ করব। তার মানে এখানে আমাদের Q1 নাই, চলক নাই, এটা হয়ে যাবে 0। এখানেও আমাদের Q1 নাই, এটাও 0 হয়ে যাবে, থাকলো এটা। তাহলে Q1 এর সাপেক্ষে Q1 অন্তরকরণ করলে হয়ে যাবে 1, থাকতেছে আমাদের 1 এর সঙ্গে P1 গুণন করলে আমাদের মাইনাস P1, সামনে একটা ল্যামডা আছে, ল্যামডা P1 বসিয়ে দিছি আমরা। এবার 3 নং সমীকরণকে আমরা আবার Q2 এর সাপেক্ষে অন্তরকরণ করব। তাহলে আমাদের এখানে হবে F2, অর্থাৎ একবার অন্তরকরণ, এটা যা আছে আমরা রেখে দিছি। টোটাল অন্তরকরণ করার জন্য আমাদের এটা পরিবর্তন লাগবে। তাহলে এখানে আমাদের Q2 কোথায় আছে? এখানে। তাহলে Q2 অন্তরকরণ করলে হবে 1 এর সঙ্গে P2 গুণন করলে হবে আমাদেরকে P2, সামনে একটা ল্যামডা আছে, গুণন করলে আমাদের মাইনাস ল্যামডা P2 হবে। এবার ল্যামডা সাপেক্ষে অন্তরকরণ করব। তাহলে ল্যামডা সাপেক্ষে অন্তরকরণ করলে পুরোটা এখানে বসে যাবে। এটাই হচ্ছে আমাদের 4, 5 এবং 6 নং সমীকরণ। তাহলে আমাদের 4, 5 এবং 6 নংকে আবার আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করে নিব, অর্থাৎ আরও একবার করে অন্তরকরণ করব। তাহলে আরও একবার করে আমরা Q1 Q2 এবং ল্যামডা সাপেক্ষে অন্তরকরণ করে নেব। তাহলে এগুলোকে যদি আমরা অন্তরকরণ করি, F1 তো একবার আসে, আর একবার অন্তরকরণ করলে হবে F11। কার সাপেক্ষে অন্তরকরণ করতেছি? ডি Q1 এর সাপেক্ষে। অর্থাৎ এই যে আমাদের Q1কে আমরা অন্তরকরণ করলাম, এবার Q2কে অন্তরকরণ করব। F12 ডি Q2 মাইনাস, এবার আমাদের এটাকে অন্তরকরণ করব ল্যামডা সাপেক্ষে। তাহলে এখানে ল্যামডা এবং P1 চলক দুটোই কি অবস্থায় আছে? গুণন আকারে। তাহলে এখানে আমাদের সূত্র হবে ইউভি এর সূত্র, গুণনের সূত্র। তাহলে এটার সূত্রটা নিয়ম কি? আমাদের ইউ একবার ভিকে অন্তরকরণ করব, যোগ ভি থাকবে একবার ডি দিয়ে ইউকে অন্তরকরণ করব। তাহলে একবার হচ্ছে আমাদের প্রথমে পরেরটাকে অন্তরকরণ, তারপর হচ্ছে আগেরটাকে। তাহলে পরেরটাকে যদি আমরা অন্তরকরণ করি তাহলে আমরা কি পাবো? এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম ল্যামডা ডি P1, এই যে P1 দ্বারা আমরা অন্তরকরণ করে নিলাম পরেরটাকে। সূত্রে প্লাস আছে, প্লাস দিছি, এবার ল্যামডাকে অন্তরকরণ করব। তাহলে এই যে হচ্ছে আমাদেরকে ভিটা বসে গেছে, P
P1 বসছে, এবার ডেল ল্যামডা, ইউ ল্যামডা মানে হচ্ছে আমাদের এখানে ইউটা, তাহলে এবার ল্যামডাকে অন্তর্গণ করলাম, অর্থাৎ এই সূত্রটা ফলো করলেই হয়ে যাবে। তাহলে এখন আমাদেরকে এই P1টাকে আমাদের সমান চিহ্নের ওই পক্ষে নিয়ে চলে যেতে হবে। তাহলে এটা থাকলো, P1টা আমরা এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ যার সামনে চলক আছে তাকে আমরা এদিকে রাখবো, আর যার সামনে ল্যামডা আছে সেটাকে আমরা অপর পক্ষে নিয়ে চলে যাব। ঠিক একইভাবে এটাকে আমরা Q1, Q2 এবং ল্যামডা সাপেক্ষে আবার অন্তর্করণ করে নিব। তাহলে এবার F2কে প্রথমবার অন্তর্করণ করলে হবে F21 কার সাপেক্ষে, Q1 এর সাপেক্ষে, DQ1 প্লাস এবার F2কে আবার Q2 এর সাপেক্ষে অন্তর্করণ, অর্থাৎ F22, তাহলে Q2 এর সাপেক্ষে অন্তর্করণ করলে হবে DQ2। এবার হচ্ছে আবার আগের নিয়ম, ল্যামডা এবং P2 অর্থাৎ ইউ এবং ভিকে অন্তর্করণ করলে আমাদের কি হবে, প্রথমে হচ্ছে আমাদের ইউ বসবে, পরেরটাকে অন্তর্করণ, যোগ ভি বসবে, ইউকে অন্তর্করণ। তাহলে প্রথমে আমরা P2কে অন্তর্করণ করব, ল্যামডা বসছে DP2, সূত্রের প্লাস আছে, প্লাস দিছি আমরা। এবার P2 বসছে ডি ল্যামডাকে অন্তর্করণ। পরের লাইনে আমরা এটাকে এই পক্ষে নিয়ে চলে আসছি। তাহলে এখন আমরা এই লাইনটাকে অন্তর্করণ করব। তাহলে এটাকে অন্তর্করণ করার জন্য আমাদের এমকে অন্তর্করণ করলে হবে আমাদেরকে ডিএম, মাইনাস আছে মাইনাস দিছি, আবার ইউভি, অর্থাৎ আমাদের একবার এটাকে করব Q1, একবার এটাকে আমরা অন্তর্করণ করব, একবার এটাকে অন্তর্করণ করব Q1 এর সাপেক্ষে। তাহলে প্রথমে আমাদের P1 থাকবে, DQ1 বসে যাবে, অর্থাৎ আমাদের প্রথমেরটা থাকে, পরেরটাকে অন্তর্করণ করব, যোগ আছে Q1 থাকবে, DP1 বসে যাবে, মাইনাস আছে মাইনাস, P2 আছে DQ2 প্লাস Q2 DP2 সাপেক্ষে অন্তর্করণ। এরপর আমরা ওই যে একটু আগে বললাম আমাদের যেগুলাতে চলকটা সামনে আছে সেগুলাকে রাখবো, অর্থাৎ পিগুলাকে রেখে কিউগুলো অপর পক্ষে পাঠিয়ে দিব। তাহলে আমাদের এটা ওই পক্ষে চলে যাবে, আমাদের থাকতেছে মাইনাস, এটা মাইনাস থাকতেছে, এটা এবং এটাকে ওই পক্ষে নিয়ে চলে আসছি। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল অন্তর্করণ। সংক্ষেপে আমরা অঙ্ক করার জন্য শুধু 7, 8 এবং 9 নাম্বার সমীকরণকে আমরা এখানে লিখে নিয়েছি। এখন 7, 8, 9কে আমরা ম্যাট্রিক্স আকারে উপস্থাপন করব, অর্থাৎ এই যে F11, F12, P1 অর্থাৎ সহগগুলা, চলকের সামনে যেই আমাদের সহগগুলো আছে সহগগুলোকে একটা ম্যাট্রিক্সে নিব, তারপর চলকগুলোকে আমরা আরেকটা ম্যাট্রিক্সে নেব, DQ1, DQ2, D ল্যামডা, চলকগুলোকে আমরা আরেকটা ম্যাট্রিক্সে নিব, এবং এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক রাশি, ধ্রুবকগুলোকে আরও একটা ম্যাট্রিক্সে সাজিয়ে নেব। এখন আমরা ক্রেমারের সূত্র ব্যবহার করব। এখানে ক্রেমারের সূত্রটা কী ছিল, আমাদের যে ম্যাট্রিক্সটা সহগ ম্যাট্রিক্স যেটা পাবো সেখানে প্রথম কলামটাতে আমরা আমাদের ধ্রুবক রাশিটা লিখে দিব, প্রথম কলামটা বাদ ধ্রুবক রাশিটা হবে। এই যে আমাদের প্রথম কলামটা বাদ দিয়ে আমাদের ধ্রুবক রাশিটা এখানে লিখছি, আর এগুলা ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের DQ1 বের করতেছি আমরা, এটাকে আমরা ভাগ দিচ্ছি ডি দিয়ে, ডি মানে হচ্ছে পুরো সহগ রাশিটাই। এই যে এখানে আমরা সাইড নোট আকারে লিখে দিয়েছি, এখানে আমাদের সাইড নোট আকারে ডির মানটা লিখে দেওয়া আছে। এখন আমরা সূত্র ব্যবহার করে পাবো DQ1। তাহলে আমাদের সূত্র কি, তাহলে আমাদের প্রথমের মানটা হবে সারিবাদ কলামবাদ, ওভাবেই সূত্র আকারে করব আমরা। তাহলে ল্যামডা DP1 হবে, ওটার সারি কলাম বাদ দিলে থাকবে আমাদের F22 মাইনাস P2 0, অর্থাৎ এগুলো আমাদের এই যে আমাদের এটা যদি রাখি তাহলে এটা সারি বাদ কলাম বাদ থাকতেছে এটা, তাহলে এটা রাখছি গুণন এটা, এই যে আমাদের এখানে তুলে ধরছি মাইনাস, এবার এটা, তাহলে এটা সারি বাদ কলাম বাদ থাকতেছে এই চারটা আমাদের, এই যে এখানে লিখে দিছি প্লাস, এবার হচ্ছে এই রাশিটা, এটা সারিবাদ, এটা সারিবাদ কলামবাদ থাকতেছে এই চারটা, ঠিক এখানে আমরা লিখে দিছি। আমাদের ভাগ ছিল ডি। তাহলে এখন আমরা
এই মানটাকে আমাদের D11 ধরে নিয়েছি, এটাকে D21, এটাকে D31। তাহলে এটার পরিবর্তে আমরা D11 লিখতে পারি, এটার পরিবর্তে D21, এটার পরিবর্তে D31 আমরা লিখতে পারি। এখন ডিটাকে আমাদের এটার নিচে একবার, এটার নিচে একবার, এটার নিচে একবার দিয়ে দিয়েছি। এখন আমাদের সমীকরণ বের করার জন্য P2 এবং M কে স্থির ধরে নেব, অর্থাৎ P2 এবং M হচ্ছে আমাদের 0। তাহলে P2 কোথায় আছে? এখানে। এই মানটা কি হয়ে যাবে? 0। এবং M কোথায় আছে? এখানে। এই মানটা হয়ে যাবে 0, P2 এখানে আছে, এটাও হয়ে যাবে 0। তাহলে থাকতেছে আমাদের এই মানটা, এটা, এবং থাকতেছে এই যে এটুকু, ওটা এখানে লিখছি আমরা। এখন আমরা পুরো রাশিটাকেই DP1 দিয়ে ভাগ করে নিব। তাহলে DQ1 এর নিচে বসবে আমাদের DP1, ল্যামডা DP1 এর নিচে আমাদের DQ1 বসবে, এটা এখানে রাখছি, প্লাস এই যে DP1 এর নিচে DP1, Q1টা সামনে, অর্থাৎ এখানেও গুণ আকারে আছে, একই কথা, এটা বসে গেছে। এখন আমরা যদি কাটাকাটি করি, এটুক বাদ, থাকতেছে কি ল্যামডা, থাকতেছে এটা, প্লাস এটা কাটাকাটি, থাকতেছে Q1, আর এটা থাকতেছে, এটাই হচ্ছে আমাদের 12 নম্বর সমীকরণ। অর্থাৎ আমরা পেয়ে গেছি দাম, এটা হচ্ছে আমাদের দাম প্রভাব, অর্থাৎ পণ্যের এক একক দাম বৃদ্ধির ফলে পরিমাণে যে পরিমাণ পরিবর্তন হয়, এটা হচ্ছে দাম প্রভাব। দাম প্রভাব সমান সমান কি? বিকল্প প্রভাব এবং আয় প্রভাব। এটা হচ্ছে আমাদের বিকল্প প্রভাব। বিকল্প প্রভাবে যে D11 আর D, এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, আমরা এইদিকে মান বের করছি, এখানে বসাই দিলে আমাদের বিকল্প প্রভাব হয়ে যাবে D31। ডির নিচে আমাদের মানটা বসাই দিলে এটা আমাদের আয় প্রভাব হয়ে যাবে। অর্থাৎ ওই যে আয় প্রভাবের সামনে আমরা একটা কিউ পাইছিলাম, এটাই হচ্ছে 12 নম্বর। এখন আমাদের মানগুলো বের করার জন্য P1 এবং P2কে স্থির ধরে নিব, অর্থাৎ P1 এবং P2 স্থির ধরলে আমাদের 11 নম্বর সমীকরণে P1 P2 এই দুটাকে স্থির বা 0 ধরলে কি হবে? সবগুলো 0 হয়ে যাবে, অর্থাৎ P1 P2 এটাও 0 হয়ে যাবে। থাকবে কি? -dm/d, আর D31 থাকবে আমাদের। তাহলে ওটাই লিখছি আমাদের 12 নম্বর সমীকরণ থেকে, DQ1 সমান সমান -dm D31/d। এখন পুরো রাশিটাকে আমরা dm দ্বারা ভাগ করে নিছি। তাহলে ভাগ করলে আমাদের এই সমীকরণটা দাঁড়াচ্ছে। এখন dm কাটা, থাকতেছে এটা, সামনে কি মাইনাস। তাহলে এখন আমরা এই যে D31/d এটা নির্ণয় করব। তাহলে আমাদের সামনের মাইনাসটা এদিকে চলে যাবে, এটাই হচ্ছে আমাদের আয় প্রভাব। তাহলে এখানে আমরা 12 নম্বর সমীকরণে যে মানটা পাইছিলাম D31/d, এখানে যদি এই মানটা যদি এখানে আমরা বসাই দিই, তাহলে আমরা আয় প্রভাবটা পেয়ে যাব। এখন আমাদের বিকল্প প্রভাবটা বের করতে হবে। তাহলে বিকল্প প্রভাব বের করার জন্য আমাদের 12 নম্বর সমীকরণে P2 এবং M কে 0 ধরে নিব, স্থির ধরে নিব। তাহলে P2 এখানে আসে, M এখানে আসে, P2 এখানে আসে, তাহলে এগুলো সব 0 হয়ে যাবে। থাকবে আমাদের এই মানটা আর এই মানটা। তাহলে 12 নম্বর সমীকরণটাকে আমরা লিখতে পারবো এটা। এখন পুরো সমীকরণকে আবার আমরা DP1 দ্বারা ভাগ করব। তাহলে এটার নিচে DP1 বসবে সমান, এটার নিচে DP1, এটা যা আছে আসে, অর্থাৎ পুরো রাশির নিচেই তো DP1 বসছে আমাদের। DP1 কাটা, থাকতেছে আমাদের কি ল্যামডা D11। তাহলে আমরা D11 পেয়ে গেছি। এখন এই মানগুলো বসাই দিলে আমাদের উত্তর পেয়ে যাব। এই যে ল্যামডা D11D, এই যে আমরা পাইছিলাম না ল্যামডা D11D, এটাকে আমরা কি লিখতে পারি? DQ1/P। তাহলে এই যে আমাদের 12 নম্বর সমীকরণে যদি মানগুলো বসাই, DQ1/DP1 থাকলো আমাদের দাম প্রভাব। এখন এখানে আমাদের এটার পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি, এখানে লিখে দিছি। আর এটা আমাদের কি ছিল? মাইনাস ছিল, এখানে একটা প্লাস আছে, D311/D। এই যে আমাদের এখানে D31/D সমান সমান আমরা লিখতে পারি -DQ1/dm, -DQ1/dm। তাহলে এটা হচ্ছে আমাদের আয় প্রভাব। তাহলে এখানে আমরা স্লাটস্কির সমীকরণে কি পেয়ে গেলাম? এই যে দাম প্রভাব সমান সমান বিকল্প প্রভাব যোগ কি আয় প্রভাব। এই যে এখানে আমাদের প্লাস থাকবে, পরীক্ষায় আমাদের এখানে প্লাস মাইনাসে মাইনাস প্লাসটা না রাখলেও হবে, মাইনাস রাখে দিলেও হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।